নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারিণী তারামা দেবী মহামায়া, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পিছনে মা তারার ছবি, সামনে আসতে চলেছে শ্রী শ্রী কৌশিকী অমাবস্যা, বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা এবং জাগ্রত অমাবস্যা। এই উপলক্ষে ইচ্ছাময়ী কালীবাড়িতে আমি কিন্তু বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি, তার সাথে সাথে মহাযজ্ঞের আয়োজন করেছি। অর্থাৎ অশুভ শক্তি নিধনের জন্য দেবী দুর্গা বা ভগবতী মহামায়া যেভাবে আবির্ভূত হন, ঠিক সেইভাবেই এই কৌশিকী অমাবস্যার দিন অশুভ শক্তির নিধনের জন্য, শুভ শক্তির আগমনের জন্য আমরা কিন্তু এই পুজো, আমি কিন্তু এই বিশেষ পুজোর পাঠ করব। এবং সারাদিন ব্যাপী 22শে আগস্ট শুক্রবার 5ই ভাদ্র 1432 একটা উল্লেখযোগ্য তিথি, উল্লেখযোগ্য ক্ষণ, যা বলার অবকাশ রাখে না। সাধক প্রবর শ্রী শ্রী বামদেব, তারাপীঠের সচল শিব যাকে আমরা বলে থাকি, তিনি সাক্ষাৎ ভগবতী মা তারার দর্শন পেয়েছিলেন। আমি কিন্তু বহুবার বলেছি যে মা তারা হলো বৃহস্পতি গ্রহকে কন্ট্রোল করে, আর গ্রহদের মধ্যে বৃহস্পতি হলো রক্ষা কবচ, সৌর জগতে, গ্রহ জগতে রক্ষা কবচ। আপনার অন্যান্য গ্রহরা আপনাকে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, বৃহস্পতি ভালো, দেবগুরু সহায়, আপনাকে কেউ কাবু করতে পারবে না, কেউ ফেলতে পারবে না। আর এই তারা মায়ের পুজো করলে বৃহস্পতি গ্রহ অত্যন্ত বলবান হয়, বলশালী হয়। মনে করুন আপনার রাহুর দশা চলছে, রাহুর দশা 18 বছরের দশা, রাহুর দশার আগে মঙ্গলের দশা চলে 7 বছর, এবং রাহুর দশার পরে আসে দেবগুরু বৃহস্পতির মহাদশা। এবার রাহু আপনার ফেভারে নেই। ধরা যাক ধনুতে রয়েছে রাহু আর মিথুনে রয়েছে কেতু, কারণ রাহুর সর্বদা 180 ডিগ্রি দূরে কেতু অবস্থান করে, সর্বদা 180 ডিগ্রি দূরে কার অবস্থান? হ্যাঁ, কে আছে একটু দেখে নি, আসছি সে প্রসঙ্গে। হ্যালো, হ্যাঁ বলো। জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। এই মহামন্ত্র আমি সারা বছরই দিয়ে আসি। আর সেই কথা মাথায় রেখে কৌশিকী অমাবস্যার প্রাককালে এই সাধক বামা খ্যাপা দেখতে পাচ্ছেন পিছনে, আমার পিছনের যে ফুটেজ, সেখানে সাধক বামা খ্যাপা দর্শন পেয়েছিলেন। অর্থাৎ মা ছোট্ট বালিকা রূপে ভগবতী মা জগৎ জননী দর্শন দিয়েছিলেন শ্বেত শিমুল বৃক্ষের মূলে। ওই জন্য এই অমাবস্যার গুরুত্ব অপরিসীম, ভাষায় আমি বলতে পারবো না। এক কথায় এই অমাবস্যা সম্পর্কে বলতে গেলে একটা এপিসোড কম পড়ে যাবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, জয় মা তারা, বলো। মা তারা। হ্যাঁ বলো। আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছো? সোদপুর। সোদপুর? হ্যাঁ। আচ্ছা বলো জন্ম তারিখটা। আচ্ছা, ওনার নামটা যদি আগে বলো। 1963 সাল। আগে নাম, নাম তোমার স্বামীর নাম, জন্ম তারিখ এবার বলো। 1963 সাল 17ই অক্টোবর। 17ই অক্টোবর 1963। সময় বলো। সময় সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান বলো।
অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ হ্যাঁ। না আজকে প্রথম দেখছো? না দেখছি, লাইন পাচ্ছি না। না আজকে প্রথম, না এর আগে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আগে দেখেছি বলেই চেষ্টা। আচ্ছা, তাহলে তুমি আমার পরম ভক্ত। আচ্ছা, তুলা রাশি, বৃষ লগ্ন, তোমার স্বামী হচ্ছে শুক্রের জাতক। আচ্ছা, বারটা একটু বলে নি। বৃহস্পতিবার। হ্যাঁ ঠিক আছে। ওনার হচ্ছে ঠিক আমি বলেছি যে তুলা রাশি, এই যে এইখানে তুলা রাশি এবং বৃষ লগ্ন দুটোরই 180 ডিগ্রি দূরে এই কালপুরুষে যে 360 ডিগ্রি সার্কেল, তাতে কি রাখা আছে? মঙ্গলের দুটো ঘর রাখা আছে। তুলার 180 ডিগ্রি দূরে রাখা আছে মেষ, মঙ্গলের ঘর, আর বৃষ রাশি বা বৃশ্চিক রাশির 180 ডিগ্রি দূরে রাখা আছে শুক্রের ঘর, বা শুক্রের বৃষ রাশির 180 ডিগ্রি দূরে মঙ্গলের ঘর। তাই সেই সাপেক্ষে বলতে পারি দুটো প্রশ্ন, একটা অর্থ সংক্রান্ত ব্যাপার আর একটা হচ্ছে শরীর স্বাস্থ্য ব্যাপার, তাই তো? না, আমার বাড়িটা লেখাপড়ি হবে কি এই বছর? না আমি বলছি এই দুটো বিষয়, শরীরটা ওনার ভালো যাচ্ছে মোটামুটি। একদম। তাহলে জানি তুমি এখন বাড়ির ব্যাপারটা জানতে চাইছো, কিন্তু আমি এখানে ওনার এই যে 2027-এর জুন মাস পর্যন্ত শরীরের জায়গাটা মোটেও ভালো দেখছি না। ঠিক আছে? আচ্ছা, বাড়ি ঘরদোর নিয়ে জানতে চাইছো, তাহলে ভূমিকারক গ্রহকে মঙ্গল, অর্থাৎ মঙ্গল গ্রহ, তাহলে ওনার মঙ্গল রয়েছে ষষ্ঠে। ষষ্ঠের মঙ্গল সক্ষেত্রস্থ, কিন্তু ওটা মঙ্গলের নিষ্ক্রিয় ঘর। আমি এর আগে বলেছি গ্রহদের দুটো করে ঘর আছে, রবি, সূর্য আর চাঁদ ছাড়া বাকি গ্রহদের দুটো করে ঘর আছে, একটা সক্রিয় অ্যাক্টিভ ঘর, আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ঘর, অর্থাৎ নিষ্ক্রিয় ঘর। তাহলে সেই মঙ্গল এখানে কিন্তু অশুভ, মঙ্গলের অবস্থান কিন্তু ভালো নয়, তার জন্যই বাড়ি ঘর ধরে লেখাপড়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তাই তো? লেখাপড়া এই বছর হবে? হ্যাঁ হবে, একটা চান্স আছে। কেন বলছি, ওনার মঙ্গলটা খারাপ হতে পারে, কিন্তু যেহেতু বৃষ রাশি, এর পক্ষে রাহু একটা বলবান, কারণ রাহু হচ্ছে এই ঘটকের কাজগুলো করে রাহু। হ্যাঁ। এর আগে আমি একটা এপিসোডে বলেছিলাম অনুষ্ঠানে যে সে হচ্ছে সিরিয়াল করে মিডিয়া জগতে আছে, তাহলে ওই যে তার যে ক্যারেক্টার গুলো চেঞ্জ করে, তার মিডিয়াতে ক্যারেক্টার চেঞ্জ করা, সেটা হচ্ছে রাহুর ভূমিকা। কখনো ভাইয়ের রোল করছে, কখনো বন্ধুর রোল করছে, তাই না? অভিনয়, মানে অভিনয় বলছি, অভিনয় ক্ষেত্রে। এর ক্ষেত্রে রাহুর ভূমিকা রয়েছে, কিন্তু এর বাধা দেবে হচ্ছে মঙ্গল গ্রহ। রাহু খুব ভালো জায়গায় রয়েছে, এনার অর্থপ্রাপ্তি হবে, অর্থ রোজগার জীবনে করেছে, হ্যালো, কিন্তু ধরে রাখতে পারিনি সেইভাবে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ। তুমি সোদপুর থেকে ফোন করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি 19 থেকে 20 হবে না, হতে পারে না। এই বছর কোন মাসে হবে? মোটামুটি মাঘ ফাল্গুন। হ্যাঁ, মাঘ ফাল্গুন, মাঘ ফাল্গুন। হ্যাঁ, এর মধ্যে হয়ে যাওয়ার কিন্তু একটা যোগ আছে। তবে আমি বলবো এই কৌশিকী অমাবস্যায় ভূমিকারক গ্রহ হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল গ্রহকে একটা সাপোর্ট নেওয়ার ব্যবস্থা করো বা দেওয়ার ব্যবস্থা করো, ভালো হবে। কেমন? ভালো থেকো। আমরা আজকে আলোচনা করব, জ্যোতিষ আলোচনা আমি কম করব, কারণ জ্যোতিষ আলোচনা তো আমি বলি, পঞ্চাঙ্গ নিয়ে বলি, শুনেছেন, এবং প্রত্যেকটা খেপে খেপে বলি। যেহেতু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, দেখতে পাচ্ছেন মহালক্ষ্মী মা কমলা, ইনি আমার মন্দিরে অধিষ্ঠাত্রী, এই মা ভবতারিণী, যিনি ভবসাগর পার করেন, আপনার সেই ফুটেজ দেখতে পাচ্ছেন। যাই হোক, তাহলে তারা মা এই দিন সাধক প্রবর বামদেবকে দর্শন দিয়েছিল, অর্থাৎ বালিকা রূপে মা জগৎ জননী এসে তার কাছে ধরা দিয়েছিল এবং তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। আমি সাধকদের জীবনী কিন্তু অমাবস্যার আগে মাঝে মধ্যেই বলি, আপনারা শুনেছেন, কারণ এই সকল সাধকরা, এদের দর্শন বা ফিলোসফি আলাদা।
কেন? এরা এরা জগৎজননীকে মানে এনারা জগৎ জননীকে সর্বদা মাতৃ নিজের মা রূপে দেখতেন। আপনারা পারবেন একটা কোনো বাড়িতে কালী পুজো করছেন, মাকে ভোগ নিবেদন করছেন, সেই ভোগটা আগে তুলে খেয়ে নিতে কখনো পারবেন? হয়েই পড়ে যাবে। কিন্তু এনারা কিন্তু মানতেন না। কেন বলুন তো? সন্তান আর মায়ের মধ্যে এনারা প্রাইভেট টক করতেন, অর্থাৎ ব্যক্তিগত আলোচনা। সেই জন্য নাটোরের রানীকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, কারণ বামদেব পূজারীদের অলক্ষ্যে গিয়ে মা তারা ভোগ খেয়ে নিয়েছিলেন নিবেদন করার আগে। মাকে নিবেদন করা হয়নি এবং সেখানে তাকে বেদম প্রহার করা হয়েছিল। কিন্তু দেখুন তাহলে কি হলো? নাটোরের সেই রানীকে মা জগজ্জনী মাই তারিণী তারা দেবী স্বপ্ন দিয়েছিলেন। একদিন ঘুমের মধ্যে রানী মা দেখছেন যে মা তারা তাকে বলছেন, মা জগজ্জননী দেবী দুর্গা তিনি রূপ বলছেন যে তোর রাজত্ব ছেড়ে আমি চলে যাচ্ছি, আমি থাকবো না, কারণ আমার সন্তানকে এইভাবে বিয়ে করেছে। তার মানে চিন্তা করুন কতটা আত্মিক সম্পর্ক ছিল, মা শিশুর মতো আচরণ। আমরা যেমন ছোটবেলায় যখন ছিলাম মায়ের গায়ে কত পা লাগতো, মানে আমার গর্ভধারিণী মায়ের কথা বলছি, মা কোনো সময় রাগ করতেন? কত আমরা ইউরিন করেছি, পটি করেছি মার গায়ে। গর্ভধারী ছোট্ট যখন শিশু থাকে, সেই শিশু মারা কোনোদিন ইয়ে করেনি। ঠিক তেমনি জগৎজননীর ক্ষেত্রে আমরা আলাদা কেন করব? এনারা বলছেন, এই সকল সাধকরা বলছেন, সাধক কমলাকান্ত, সাধক রামপ্রসাদ সেন, সাধক বামা খেপা, আর ঘোষিত স্বীকৃত অবতার যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ওনার তো বড় মাপের সাধক, সাক্ষাৎ মা ভবতারিণী দর্শন পেয়েছিলেন, আমি জানেন আপনারা। এনারা দর্শন লালসায় পিপাসিত। এনারা অর্থের জন্য মাকে ডাকতেন না, এনারা অর্থ পিয়াসী ছিলেন না। এনারা অর্থকে বিষ্ঠার সমান মনে করতেন, মানে বিষয় মানে বিষ ভাবতেন। তাদের একটাই লক্ষ্য, একটাই ধ্যান এনাদের ছিল, জগৎজননীর সাক্ষাৎ দর্শন লাভ করা। দেখি দ্বিতীয় কলার কে আছে। আজ থাকবে সেই কৌশিকী অমাবস্যা নিয়ে অনেক কথা, অনেক আলোচনা। জ্যোতিষ আলোচনা তো থাকবে, সারা বছরই তো আছে। যেহেতু সামনে এত বড় একটা আমরা যোগ পেতে চলেছি, আমরা এটাকে হাতছাড়া করব না। হ্যাঁ, কে আছে দেখেনি। হ্যালো। হ্যাঁ স্যার নমস্কার। কোথা থেকে বলছিলাম? হ্যাঁ, কোথা থেকে বলছো? বর্ধমান থেকে বলছিলাম। নাম বলো। হ্যাঁ, সঞ্জয় শীল। জন্ম তারিখ বলো। 29/6/1995। সময় বলো। সন্ধ্যা 7:35। 7:35 5 6/1995। জন্ম বার ছিল বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে যেটা পাচ্ছি এখানে কর্কট রাশি, মকর লগ্ন। হ্যাঁ, কর্কট রাশি মকর লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ জানা আছে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো কর্কট রাশি মানে হচ্ছে এটা জল রাশি। আমরা জ্যোতিষে এই যে কালপুরুষে যে এই যে বৃত্ত 360 ডিগ্রির মধ্যে তো আমরা গণনা করি, বিচার করি, হিসেব করি, কারণ টোটালটাই হচ্ছে ক্যালকুলেশন। আমি বহুবার বলেছি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে জ্যোতিষ। আজকাল অনেকে না জেনে না বুঝে ওই দুটো শনির 7.5, দুটো মাঙ্গলিক, দুটো এই নিয়ে বসে পড়ছে। না, এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক বলেছেন। অনেক কিছু। আমি তো বলেছি যে পঞ্চাঙ্গ, এই যে করণ, কি কারণে আমরা জন্মগ্রহণ করলাম, তারপরে কি তিথি, নন্দা তিথিতে জন্মালে কি হয়, ভদ্রা তিথিতে জন্মালে কি হয়, তিথিদের আবার শ্রেণী আছে, ক্লাসিফিকেশন আছে। জ্যোতিষটা এত সাবজেক্টটা এত ছেলে খেলার নয়, অগাধ সমুদ্র পাণ্ডিত্যের সাবজেক্ট। আজকে একজন এসেছিল যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, তার ইনভেস্টমেন্টটা সঠিক হবে কি না আমাকে একটু বলে দিন। সবাই কিন্তু শেয়ার থেকে টাকা তুলতে পারবে না, ফাটকা ইনকাম সবার হয় না।
কার হবে না হবে সেটা নির্ভর করবে তার জন্ম ছকের মধ্যেই লুকিয়ে রয়েছে হিসেবটা। যে জ্যোতিষী যত সুন্দরভাবে জন্ম ছকটাকে অ্যানালাইসিস করতে পারবে সে তত ফলাদেশ দিতে পারবে। হ্যালো, হ্যাঁ শুনছি, আপনার তো অভিজ্ঞতা রয়েছে, আপনার অনেক দিনের আজকাল তো জ্যোতিষী আমরা- আচ্ছা, তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আপনি তো সরকারি চাকরি রয়েছে, কবে নাগাদ হবে? আমি বলছি, তোমার দশম ভাবের অধিপতিকে শুক্র, তাহলে শুক্র কোথায়? সক্ষেত্রস্থ, খুব ভালো জায়গায় রয়েছে শুক্র, নিজের ঘরে। এবং শুক্রের দুটো ঘর দশমপতি, সেখানে কিন্তু শুক্র কিন্তু একটা ভালো ফল। কিন্তু কর্মর জন্য প্ল্যানেট হচ্ছে শুক্র নয়, কর্মের যে প্ল্যান, তোমার কর্মের ঘরের মালিক হচ্ছে ভেনাস বা শুক্র গ্রহ, কিন্তু শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট। শনি কিন্তু অনেক কাঠ খড় পুড়িয়ে তৈরি করে। শনি কিন্তু বলে শনিদেব যে লড়ে নাও, লড়ে মানে মারামারি করে না, অর্থাৎ নেক টু নেক ফাইট, অর্থাৎ যে বিষয়ের উপর তুমি পারদর্শী সেখানটা তোমার অ্যাপ্লিকেন্ট করে তুমি তুলে আনো ফসল। এটা শনিদেবের বিচার। কেমন? হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা, তোমার চতুর্থে কেতু, মা আছেন, হ্যাঁ, মা মায়ের শরীর নিয়ে কিন্তু আগামী দিন কিন্তু খুব সতর্ক থাকবে। আচ্ছা কি- কেন বলছি? চতুর্থে কেতু থাকলে তার পারিবারিক শান্তি হয় না। আচ্ছা তোমার কিন্তু পারিবারিক দিক থেকে হোক সবকিছুতে হওয়া কাজে বাধা হবে, বাধা পেতে পেতে ধাক্কা খেতে খেতে এগোতে হবে তোমাকে। আচ্ছা। বুঝতে পেরেছো? শরীর অসুবিধা হতে পারে? কি বলছো? মায়ের কি রকমের শরীর অসুবিধা হতে পারে? মায়ের হচ্ছে কেতু হচ্ছে, কি বলেছি, কেতু হচ্ছে লোয়ার পর, অর্থাৎ ওপরের অংশটা হচ্ছে রাহু দৈত্যর, কারণ ড্রাগন হেড ড্রাগন টেল, তাহলে কেতুর মধ্যে হচ্ছে রহস্যে ভরা গুপ্ত রোগ, যে রোগটা সহজে ধরা পড়ে না। আচ্ছা সেদিনকে যেমন একজনকে পেলাম, আমার সব- আমি একটু বলে নি, শোনো, তার দাঁত, এই ভিতরে একটা দাঁত ভেঙে গেছিল, আমি এসেছিল হাওড়া চেম্বারে, জাগৃতি চেম্বারে, ঠিক আছে? তার দাঁতটা যা হয়, দাঁতটা ভেঙে গেছে, এবার ভেঙে গিয়ে এটা ছুঁচলো মতো হয়ে গেছে। সেই ছুঁচলো দাঁতটাই গালে বারবার ঘষা খেয়ে খেয়ে একটা ঘা মতো হয়ে যায়। এবার সে ঘায়ের ওষুধ দেয়, সেই জায়গাটা মলম দেয়, লাগায়, মুখ কুলি করে মাউথ ওয়াশ দিয়ে, কিন্তু ঘাটা সারছে না। তারপর দেখা গেল ওই কেতুর কারণে ওই অল্প হতে 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 জিনিসটা গাড়িয়ে গেল, গাঢ় হয়ে গেল, ডিপে চলে গেল। এটা হচ্ছে কেতু। আমি বোঝানোর জন্য বললাম। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ বলছিলাম স্যার, আমার এমএ বিএড হয়ে গেছে, টিচিং লাইনের জন্য চেষ্টা করছি। টিচিং হতে গেলে কি গ্রহ ভালো হতে হয়? দেবগুরু বৃহস্পতি, আর বৃহস্পতি তোমার একাদশে আছে। খুব খুব ভালো লাইন, খুব খুব সুন্দর লাইনটা তুমি চুজ করেছো। কিন্তু শুক্র তোমার উচ্চস্থ, এবং বৃহস্পতি শুক্রের একেবারে দৃষ্টি বিনিময়, এটা কিন্তু অত্যন্ত একটা শুভ। দেবগুরু আর দৈত্যগুরুর যে সংযোগ, এটা কিন্তু তোমার জীবনে আগামী দিন ভালো ফল নিয়ে আসবে। কিন্তু আগে থেকে তুমি যদি কাউন্সিলিং করাতে, অনেকটা টাইম চলে গেছে, তোমার অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ একটু চিন্তা করে বলো কথাটা, আমার সঙ্গে তাল মেলাতে হবে না হ্যাঁ হ্যাঁ করতে। না না, আপনি ঠিকই বলেছেন, অনেক পরীক্ষা দিয়েছি, কাছাকাছি গিয়ে ইন্টারভিউ। ওই দেখো, দেখুন দর্শকগণ, আমি কিন্তু ওই মানে কি বলবো, সেই এমনি সেই ঝড়ে কাক মরে বলে দেবো একটা কথা। একটা কথা আছে, ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে, একটা প্রবাদ আছে। সেসব না, আমি থেমে যাই, আমি মিলিয়ে নাও যে আমি কথার সঙ্গে তুমি তাল মিলিয়ে ভাসিয়ে বলে হ্যাঁ বলতে হবে, নেভার। গোপাল শাস্ত্রী সেই কথা বলে না। স্যার এই যোগটা কতদিন রয়েছে? রয়েছে তোমার যোগটা। তোমার একটা কথা বলি, তোমার একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি দেখছি, হ্যাঁ তোমার যে পুনর্বসু নক্ষত্র, হ্যাঁ দেবগণ, তোমার হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবং দেবগণ, এটা কিন্তু খুব রয়েছে। আর একটা জিনিস পাচ্ছি, সেটা হলো তোমার ষষ্ঠে মঙ্গল। তুমি কিন্তু একটু সাবধানে গাড়ি ঘোড়া চড়বে, তোমার যে কোনো মুহূর্তে কিন্তু একটা আঘাত চলে আসবে। কারণ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ,
কালপুরুষের প্রথম গ্রহ এবং অষ্টম গ্রহ। আজকের যে 360 ডিগ্রি সার্কেল রাখা আছে, প্রথম 1 নম্বর হচ্ছে মেষের ঘর, আর অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক, সে মঙ্গলের ঘর, দুটো জায়গা রাখা আছে। তাহলে সেই হিসেবে মঙ্গল তোমার অগ্নি রাশিতে রয়েছে, ওই জন্যই সাবধান করে দিলাম। হাড়ে কোনো চোট লাগা, আঘাত লাগা, রক্ত ঘটিত কোনো সমস্যা, এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। একবার পড়ে গেছিলাম, দাঁড়িয়ে থাকতে সেটা বেরিয়ে গেছে, আবার হয়তো আবার তাতে চোট আঘাত পেয়েছিলে? হ্যাঁ পেয়েছিলাম। দেখুন, তুমি কোথা থেকে ফোন করেছো? বর্ধমান না? হ্যাঁ। আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, 19 থেকে 20 হবে না। না, সে তো আপনার অনুষ্ঠান দেখেছি। কারণ আমি হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। আজকে আমি আরো বলতে পারতাম নক্ষত্র, আমি বলছি না কেন জানো? যেহেতু সামনে কৌশিকী অমাবস্যা, আমার প্রচুর কাজের চাপ, আমি এখন এই জন্য এই বিষয়টা নিয়ে এখন, নাহলে আমি নক্ষত্র ধরে ধরে বলে দেব। এবং অ্যানালাইসিস, যারা আমার স্টুডেন্ট তারা অনেক কিছু শিখে যাচ্ছে। আমাকে আজকে একজন ফোন করে বলছে। আচ্ছা, এইবার বলি, তোমার কিন্তু অল্পের জোরে যার জন্য ফসকে যাচ্ছে সেটা হচ্ছে তোমার কে জানো? রাহু। আর এদিকে হলো কেতু, কথা বলেছি। আর একটু রবিকে পাওয়াটা, সূর্যদেবকে করো। কারণ কারণ আমি বলেছিলাম এর আগের অনুষ্ঠানে যে সূর্যদেব কিন্তু প্রণামে কিন্তু খুশি হয়, প্রণাম প্রিয়। যেমন মহাদেব হচ্ছে কি প্রিয়? জলধারা প্রিয়, মানে যত স্নান করাবে মহাদেব কিন্তু, অর্থাৎ অভিষেক করাবে মহাদেব কিন্তু খুশি হয়। বিষ্ণু হচ্ছে শৃঙ্গার প্রিয়, যত সুন্দরভাবে বিষ্ণুকে সাজাবে ফুল টুল দিয়ে, তত বিষ্ণু কিন্তু আনন্দিত হয়, প্রিয়। গণেশ কিন্তু, গণেশ যে গণেশ চতুর্থী আসছে সামনে, জানো তো? এই সামনে গণেশ চতুর্থী, তাহলে গণেশ যে কিন্তু মোদক প্রিয়। প্রত্যেকটা দেবদেবী কিছু না কিছু তার প্রিয় আছে, প্রিয় ফুল আছে, তার প্রিয় শৃঙ্গার আছে, এগুলো বার করতে হয়, জানতে হয়। আর মহাদেব যেগুলো ফেলে দেওয়া জিনিস, যে ফুলে কিছু হয় না, আকন্দ ফুল, যার গন্ধ নেই, বাতাস নেই, সেই ফুল মহাদেব। কারণ মহাদেব হচ্ছে অঘরদানী, প্রথম কথা। আর তিনি নীলকণ্ঠ, দেখো বিষ কেউ খায় না, একমাত্র মহাদেবই কিন্তু পান করেছিলেন। আর এই বিষের জ্বালায় যখন তিনি অস্থির হয়েছিলেন, তখন এই মহামায়া তারা দেবী এই মহাদেবকে কি পান করিয়েছিলেন? অমৃত সুধা, যার জন্য তিনি এই বিষের জ্বালা থেকে রক্ষা পেয়েছিলেন। হ্যাঁ বলো। স্যার বলছিলাম, কেন্দ্রের না রাজ্য সরকারি কোনটা যোগ রয়েছে? দেখো, আজকের ডেটে এইটা বিচার করবে না, যেটা তুমি সরকারি ক্ষেত্রে যেটা পাবে সেটা করবে। আগে ছিল, আমরা ধরে ধরে বলে দিতাম তোমার ব্যাংকিং সেক্টরটা ভালো হবে। আমি এর আগে, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে আমি বলেছি যে রেলওয়েটা তুমি ভালো হবে, এবং তাই হয়েছে। কাউকে বলেছি ইন্স্যুরেন্স সেক্টরে যাও, কাউকে বলে তুমি শেয়ার মার্কেটটা করো। কিন্তু আজকের ডেটে এত কম্পিটিশন, যেটা পাবে সরকারি তুমি যেতে চাইছো তো, সেটা রাজ্য হোক আর কেন্দ্র হোক, তোমার যেটা হবে ভালো করে পড়াশোনা করো। তুমি যে ফসকে যাচ্ছে, কিন্তু আজকের ডেটে ফসকালে পশ্চাতে হবে। ফসকানোর যুগ নেই, কারণ তুমি ফসকাবে তো আর একজন নিয়ে চলে যাবে তোমার জিনিস। দেখবে অনেক মন্দিরে যখন পুজো দেয়, দেখবে পুজো দেওয়ার পর অনেক বাঁদর হনুমান ঘুরে বেড়ায়, দেখবে। তখন দূর থেকে এসে পুজোর প্যাকেটটা নিয়ে, অনেকে জানে না, অনেক পুণ্যার্থী দর্শনার্থী অনেক মন্দিরে যায়, গিয়ে পুজো দিয়েছে, ভাবে যে এই প্রসাদটা বাড়ি নিয়ে যাব, দেখা গেল বাঁদর বা হনুমান নিয়ে চলে গেল। আমি বোঝানোর স্বার্থে বলছি, তাহলে তার মনটা কি অবস্থা হয়, যে মাকে পুজো দিলাম, বাড়িতে একটু প্রসাদ নিয়ে যেতে পারবো না, হনুমানে খেয়ে নিল। বহুজনের এরকম ঘটনা ঘটে, দেখুন আপনারা চিন্তা করে। তাহলে জীবনের ক্ষেত্রেও তোমার প্রাপ্য জিনিস অন্যজন নিয়ে যাবে, অর্থাৎ নেপোয় মারে দই, নেপোয় মারে দই, এটাই তো অঙ্ক। এই অঙ্কটা, ক্যালকুলেশনটা যে বার করতে পেরেছে, সেই কিন্তু সাফল্য দিতে পারে। তা তোমার মধ্যে সেই সাফল্যের জায়গা আছে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারে, তুমি এগিয়ে যাও আর একটু কাউন্সেলিং করো, ব্যাস, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। বাকিটা ঈশ্বরের পরে ছেড়ে দাও, সদা সর্বদা তিনি আমাদের সাথে রক্ষা করছে।
আমাদের সাথে রয়েছে, প্রতি মুহূর্তে রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে, পল পল, ইঞ্চিতে ইঞ্চিতে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমরা অনুভব করতে পারি যার দৃষ্টি আছে। কিন্তু আমরা তো তার কথা ভাবি না। আমরা তো শুধু আমাকে গাড়ি দাও, হে ভগবান, কবে থেকে গাড়ি চাইছি, কবে থেকে ফ্ল্যাট চাইছি, কবে থেকে চাইছি, কিছুই তো দিচ্ছ না। শুধু অভিযোগ অভিযোগ অভিযোগ। বলি না যে তোমার সঙ্গে আমার দেখা কবে হবে, তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? আমরা আমার মা বাবাকে, আমাদের পরিজনকে দেখা হলে বলি, আর ভগবানের ক্ষেত্রে শুধু চাওয়া চাওয়া। এর একটা গল্প আছে, কাহিনী আছে, কাহাবাত আছে, পরে বলবো। নিশ্চয়ই আমার অনুষ্ঠান দেখুন। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে। কার সম্পর্কে জানবে? আমি আমাদের ছেলের সম্বন্ধে একটু জানতে। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 27/1/2009। সময় বলো। হ্যাঁ, সকাল 6:10 কলকাতা। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে পাচ্ছি মকর রাশি, মকর লগ্ন। ঠিক আছে, তোমার নিজের এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কার? আমার নিজের দেওরের ছেলে। নিজের দেওরের ছেলে? হ্যাঁ তাই বলো। আচ্ছা, যাই হোক, এবার বলি, ওর সবে শনির 7.5 শেষ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওর হচ্ছে শ্রবণা নক্ষত্রে জন্ম। হ্যাঁ শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের 3টে নক্ষত্র আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। রোহিণী নক্ষত্র চন্দ্রের প্রিয় নক্ষত্র, তার সঙ্গে রয়েছে হস্তা, এদিকে শ্রবণা, 3টে নক্ষত্র। এইবার একটা জিনিস দেখো, এখানে হচ্ছে ওর গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? এই দেবগণ এখানে, ও আচ্ছা, ওর হচ্ছে ব্যতিপাত যোগে জন্ম। এই যে যোগের আলোচনা, এই পঞ্চাঙ্গতে আমরা যোগ পাই, বিষকুম্ভ, প্রীতি, আয়ুষ্মান। এই ব্যতিপাত যোগে যাদের যাদের জন্ম হয়, তাদের জীবন অত্যন্ত ব্যতিব্যস্ত হয়, তারা কিছুতে শান্তি পায় না, শান্তির বড় অভাব। এটাই ব্যতিপাত যোগের কিন্তু বিরাট। যাদের যাদের জীবনে ব্যতিপাত যোগ আছে, দেখুন, তাদের জীবনে এক চান্সে কোনো কিছু হয় না। একটা ড্রেস কিনেছেন, আপনি দেখে আনলেন, ফিটিংস কোড হলো, মনে হলো, এসে দেখছেন হয় টাইট হচ্ছে না লুজ হচ্ছে, আবার অল্টার করতে হচ্ছে বা পাল্টাতে হচ্ছে। মানে কিছু না কিছু জীবনটা ব্যতিব্যস্ত হবেই। একটা চেক দিয়েছেন কাউকে, সইটা কোথাও না কোথাও গিয়ে একটা গরমিল, ব্যাংক থেকে সেই চেকটা হয়তো পাস হলো না, যাকে দিলেন তার কাছে আপনি বেউজ্জতি হলেন, অথচ আপনার অ্যাকাউন্টে কিন্তু যথেষ্ট ফান্ড আছে। এটা ব্যতিপাত যোগের লক্ষণ যাদের আছে। দেখুন, মিলিয়ে মেলার আমার কথাগুলো জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে, ছায়ার মতো মিলে যাবে, 19 থেকে 20 হবে না। আচ্ছা, এবার বলি, ওর লেখাপড়া নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ, ওর জীবনটা দেখো, ওর লেখাপড়ার ক্ষেত্রে বলি, ওর কিন্তু ইদানিং আমি এই 29শে মার্চের পর থেকে একটু অন্যমনস্ক ভাব দেখছি, একটু স্লো হয়ে যাচ্ছে, একটু ধীরে চলছে, ঠিকভাবে হচ্ছে না। কিভাবে হচ্ছে মানে কি? মানে যতটা ও এক্সপেক্ট করবে, সেই জায়গাটা কোথাও গিয়ে একটা রুদ্ধ হচ্ছে, আটকাচ্ছে, এইটা কিন্তু পাচ্ছি। আর দ্বাদশে এখানে হচ্ছে কি, হ্যাঁ বলুন। দ্বাদশে মঙ্গল, এটা অত্যন্ত অশুভ। দ্বাদশে মঙ্গল, ওর কিন্তু উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত প্রাপ্তি আছে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। কিন্তু আগামী দিন ওর লেখাপড়া, কারণ যেন জন্ম ছকে এই যে 360 ডিগ্রি যে সার্কেল কালপুরুষের, এর যদি ডান পাশে গ্রহগুলো বেশি হয়, তার জীবনে অনেক ঝক্কি ঝামেলা আসে, আসবেই। এখন বুঝছো না, এখন মনে হচ্ছে উনি বলছেন কোথায়, আমি তো বুঝতে পারছি না। ডেট দিয়ে লিখে রেখে দাও ডায়েরিতে, যে এই ডেটে ওনার সঙ্গে টিভিতে কথা হয়েছিল, দেখবে জীবনটা ছকের মতো মিলে। কিন্তু এর আগে ওর মা মারা গেল। এই দেখো,
কি বললাম? ব্যতিপাত যোগের লক্ষণ কি একটা বলে দিলাম তো। জীবনে প্রত্যেকটা মুহূর্তে, কারণ ওর বয়সটা বেশি না, এখনই যদি মা চলে গেল তাহলে আগামী দিনও কিন্তু গার্জেন হলো, বাবা যদিও থাকুক মায়ের মতো ওইভাবে কেউ দেখবে না। মা মাই হয়, মা মাই হয়। দেখবে ভগবান কিরম পশুদের মধ্যে দেখবে, যখন পশুরা কোনো সন্তান প্রসব করে না, তারা আলাদা জায়গায় রাখে। বাঘ, আমি বাঘের কথাই বলছি, আলাদা রাখে। কেন বলুন তো? পুরুষ বাঘ এসে বাচ্চাগুলো আক্রমণ করে, কিন্তু মা বাঘ কিন্তু সেটা কিন্তু করবে না, তাকে যত্ন করে লালন পালন করে বড় করবে। তারপরে একটা জায়গা বড় হয়ে গেলে তখন পুরুষ বাঘ আর এসে আক্রমণ করতে পারে। বাঘ মানে বাঘেরই খুব যত্ন করে তার শাবককে রক্ষা করে। সুতরাং মা মাই হয়, এর বিকল্প হয় না। কিন্তু কলিতে ঠিক হবে তো? কি লেখাপড়া হবে? লেখাপড়া হবে, লেখাপড়া কিন্তু হবে। কি বলছো? না, সেটার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আছে। এই যে বললাম, বুধ যদি ভালো না হয়, কারণ তখন কিন্তু মুশকিল হয়। বুধের 3টে নক্ষত্র, 9, 18, 27। দ্বাদশে বুধ মানে বাধক স্থান, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ 3টে স্থান কখনো ভালো নয় জ্যোতিষশাস্ত্র মতে। বুধ খারাপ নয়। বৃহস্পতির ঘরে আমি বহুবার, তুমি আমার প্রোগ্রামটা মনে ফলো করো না, সেইভাবে অনুধাবন করো না, সেই জন্য তুমি বলছো যে কখনো জানবে বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক ভালো নয়, নেচারগত ভাবে তফাৎ আছে। বৃহস্পতির নেচার আর বুধের নেচার বা বুধের প্রকৃতি স্বভাব আলাদা। প্রত্যেকটা গ্রহদের আলাদা আলাদা স্বভাব আছে তো রে বাবা। কি বলে দিলাম? প্রথম হচ্ছে বুধ। বুধ আর চন্দ্র মানুষের জীবনকে প্রচন্ড পরিমাণে দুর্বিপাকে নিয়ে যায়, স্থির থাকতে দেয় না। এই দুটো গ্রহ সবচেয়ে বেশি মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে। তার সঙ্গে রয়েছে ব্যতিপাত যোগ, আরো ডেঞ্জার। যাই হোক, তুমি কোন অভিজ্ঞ জ্যোতিষকে দেখি, আচ্ছা যে কটা কথা বলেছি, আচ্ছা ও যতটা আগে বলো তো, লেখাপড়া করছে, একটু এই কদিন একটু 5-6 মাস অন্যমনস্ক হচ্ছে, একটু আমাকে বলে, একটু সাড়া দাও। হ্যালো, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন, এটাই হোক, ঠিক আছে। এই যে চন্দ্র, আমি বলেছি চন্দ্রের কারণ চন্দ্র এক একটা রাশিতে 2.5 দিন করে থাকে। 3টে করে রাশিতে 3টে করে নক্ষত্র রয়েছে, আবার 3টে নক্ষত্রে 4টে করে চরণ আছে, 4টে করে চরণ। তা সেই হিসেবে কিন্তু নক্ষত্র ঘুরপাক খায়। প্রত্যেকটা চরণের মান 3 ডিগ্রি 20 মিনিট। টোটাল হচ্ছে একটা নক্ষত্র হচ্ছে কি আছে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই যে চন্দ্র 3টে নক্ষত্র পার করে, চন্দ্রই কিন্তু দেখবেন কখনো আপনার দেখবেন আজকের দিনটা খুব ভালো গেল, খুব আনন্দ ফুর্তি নিয়ে, কালকে দিনে সকালে উঠে মুড অফ, কিছু ভালো লাগছে না। আজকে আপনি গান মন খুলে গান গাইলেন, কারণ চন্দ্র আপনার ফেভারে ছিল, কারণ চন্দ্র দেখে মন। আরে মনটাই তো সব, মনটাই তো আসল রাজা, আমি রাজা নই। আপনি যদি মনকে ভাবলেন আমি রাজার মতো বসে আছি, রাজা হবে। আর আপনি যদি মনকে বলেন আমি ভালো নেই, তো আপনি আপনাকে আরো খারাপ করে এই জায়গায় নিয়ে যাবে। তাহলে মনকে চাঙ্গা করার জন্য, মনকে বুস্ট আপ করার জন্য চন্দ্রকে বলবান হওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমি এটা দেখা, আমার অ্যানালাইসিস করা, আমার এটা বিশ্লেষণ করা, তার নিরিখে কথাগুলো বলছি, এমনি এমনি নয়। ওই জন্য বলি 2-1 জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি বলি না কখনো যে আমার প্রোগ্রাম দেখে চলে এসো, জানো না, আমি বলছি তো, কিন্তু আমার কাছে আসলে সঠিক গ্রহ বিচার পাবেন এবং ধরে ধরে বুঝিয়ে দেব একেবারে কোন সার্কেল থেকে আপনার এই জায়গাটা থেকে সমস্যা আছে। যেখানে সমস্যা আছে সমাধানটা সেখানেই লুকিয়ে থাকে, যেখানেই সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে। এই তো খেলা। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে?
হ্যাঁ, আমি জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। কৌশিকী অমাবস্যার প্রাক্কাল এটাই বলবো। কসবা থেকে বলছি। খর্দা, কসবা কসবা কসবা, আচ্ছা, মানে বালিগঞ্জের কাছে, তাই তো? বালিগঞ্জ থেকে বলছি। আমি গড়িয়াহাটে বসি মঙ্গলবার, জানো কি? ভাগ্যচক্র দীর্ঘদিন ধরে বসছি আমি। আমার ফোন নাম্বার দীর্ঘদিন ধরে চলছে, চেম্বারও তাই। বলো, একটু বলুন যে কাকে, কার সম্পর্কে জানবে? ছেলে ছেলে। ছেলের নামটা বলো। হ্যাঁ, স্পন্দন। স্পন্দন। হ্যাঁ, ওর নাম, ওর হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 1995 হ্যাঁ, জানুয়ারি, 20 জানুয়ারি 1995। 1995 20 জানুয়ারি 1995। সময়টা বলবে? হ্যাঁ, 6:30 সন্ধ্যে 6:30। জন্মবার কি শুক্রবার, ফ্রাইডে? হ্যাঁ 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 হ্যাঁ। ও রাশি হচ্ছে সিংহ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ফল্গুনী, শুক্রের নক্ষত্র। ঠিক আছে? শুক্রেরও 3টে নক্ষত্র আছে। আচ্ছা, এবার বলি, ওর হচ্ছে বালবকরণ অর্থাৎ করণ চর। আচ্ছা, সূর্য চতুর্থী তিথি মানে রিক্তা তিথিতে জন্ম, মানে তিথি মানে হচ্ছে শ্রেণী ভাগ, কারণ তিথিরও শ্রেণী বিভাগ আছে। আচ্ছা না, আচ্ছা এখানে পাচ্ছি যেটা শোভন যোগে জন্ম। আচ্ছা, ওর কর্ম নিয়ে প্রশ্ন আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্মের জায়গা, তার সঙ্গে বিয়ে বা বিয়ের জীবন, এই দুটো প্রশ্ন তোমার মধ্যে ঘুরপাক খাচ্ছে, হ্যাঁ কিনা বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, কর্মের যে লর্ড, কর্কট লগ্ন, তো সেটা কে? সেটা হচ্ছে মেষ অর্থাৎ মঙ্গল, কালপুরুষের প্রথম ঘর। ঠিক আছে? ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস হচ্ছে মঙ্গল। তাহলে সেই মঙ্গল ওর কোথায় রয়েছে? অগ্নি রাশিতে। একে মঙ্গল হাই ভোল্টেজ অর্থাৎ তেতেপুরে রয়েছে, আর ঘরে রয়েছে কার? সূর্যর ঘরে। সূর্য এমনিতেই, যার ফলে কি হবে, ও টেম্পারমেন্টটা রাখতে পারবে না, মাঝে মধ্যে অধৈর্য হয়ে উঠবে এবং অসহিষ্ণু হয়ে উঠবে। যে যত বেশি কাম অ্যান্ড কোয়াইট, সে জীবনে শান্তি পায়। অধৈর্য হলে জীবনে কখনো শান্তি পাওয়া যায় না। কেমন? আচ্ছা, ওর চতুর্থে রাহু অর্থাৎ পারিবারিক সুখ শান্তি কিন্তু বিঘ্নিত হবে। চতুর্থে যার রাহু, তার পারিবারিক সুখ শান্তি থাকবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বুঝতে পেরেছো? এখন কি করছে? চাকরি করে। কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেতুর কারণে বললাম, ওর কিন্তু কর্মর পরিবর্তন আনবে, লোকে কিন্তু সাবোটেজ করবে, অর্থাৎ অন্তর্ঘাত, অর্থাৎ পিছনে পিছনে, বুঝতে পেরেছ? পিছনে পিছনে লোকে কিন্তু লাগবে। এটা পাচ্ছি ওর রাশি চক্রে। আচ্ছা। আর এই কেতুর একটা সাপোর্ট এই সামনে শ্রী শ্রী কৌশিক অমাবস্যায় দেওয়ার চেষ্টা করো, ভালো হবে। হ্যাঁ বলো। আর বিষয়টি জীবনটা একটু যদি বলেন প্লিজ। বিয়ে হয়ে গেছে? না না, হয়। আচ্ছা, প্রথমেই আমি তোমাকে আমার অনুষ্ঠানে এর আগেগুলো দেখেছো, পুরনো এপিসোড গুলো দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি। আমি কি বলেছি যে যদি কারোর বিয়ের লর্ড যদি শনিদেব হয়, এবং শনিদেব যদি সক্ষেত্রস্থ, কারণ শনিদেবের দুটো ঘর পাশাপাশি রাখা আছে ন্যাচারাল জোডিয়াকে, কুম্ভ আর মকর। মকর হচ্ছে ইনঅ্যাক্টিভ হাউস, কুম্ভ হচ্ছে অ্যাক্টিভ হাউস। তাহলে সেখানে শনি সপ্তমপতি অষ্টমে, তাহলে বিয়ের জীবনটার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। নচেত বিয়েতে কিন্তু এমন কিছু মানে নাস্তানাবুদ করে ছাড়তে পারে, ওকে মিলিয়ে নেবে আমার কথা। কারণ এটা শনিদেবের নেচার বা স্বভাব। কারণ ট্রান্সজেন্ডার প্ল্যানেট স্যাটার্ন, শনিদেব কিন্তু এই জিনিসটা খুব বেশি পরিমাণে করে, আমি দেখা। ঠিক আছে? ওর কিন্তু কর্মের পরিবর্তন, এই কর্ম কি আগে করতো না অন্য জায়গায় করতো? হ্যাঁ হ্যাঁ, করতো। অন্য জায়গায় করতো? হ্যাঁ, না এখানেই করে। এখানেই বরাবর করছে হ্যাঁ 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 প্রথম থেকে। মানে মানে ওর যখন ইনকাম শুরু হয় এখান থেকে, এই কোম্পানি থেকেই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওর তো পরিবর্তনের যোগ আছে, এবং ও বাইরে যাবে এটাও দেখছি। ও কি কলকাতায় আছে না বাইরে আছে? এখানেই আছে। আচ্ছা, কারণ ওর কিন্তু এখানে
মানে পরিবর্তনের একটা যোগ কিন্তু দেখছি, কর্মক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু কেতুর কারণে এই সমস্যাটা তৈরি করবে। আচ্ছা বলো, তুমি যে কটা কথা বলে তুমি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, চেষ্টা করছি কি চেষ্টা করছে? পরিবর্তনের। এই দেখুন, দেখুন দর্শকগণ, আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, উনি কসবা থেকে, দেখুন মেলান। কারণ আমি একটা কিন্তু এখানে কিন্তু কর্মভাবের উপর একটা গন্ধ কিন্তু পাচ্ছি, যে কর্মের জায়গাটা কিন্তু কেতু থাকার কারণে ওকে ইমিডিয়েট একটা ক্যাটস আই কিন্তু হাতে রাখা উচিত আমি মনে করি তার সঙ্গে। এবং কেতু একটা গ্রহের মানে ছায়া গ্রহের রক্ষা যন্ত্র গৃহে স্থাপন করা দরকার। ঠিক আছে, ভালো। এখন বিয়ে করবি? কি বলছো? আর বিয়ের ক্ষেত্রেও জটক বিচার করে পা ফেলা উচিত। ভালো থেকো, আর ফোন নেব না। তাহলে এই দিন অর্থাৎ এই কৌশিকী অমাবস্যায় আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। যজ্ঞ করলে কি হয়? ভগবানের কাছে বা ভগবতীর কাছে কাছাকাছি আসা যায়। যজ্ঞ করলে কি হয়? অশুভ শক্তির বিনাশ হয়, অশুভ গ্রহ সংস্কার হয়। অর্থাৎ যখন জীবনে আমাদের প্রত্যেকটা মুহূর্তে বাধা আসে, বাধাগুলোর থেকে আমরা উপায়ন্ত পাই না, অজানা কারণে কোথা থেকে বাধার উৎপত্তি সেই জায়গাটা বার করা যায়। এমনই মহিমা, এমনই বিষয়। সুতরাং এই দিন ধনাত্মক শক্তি, ঋণাত্মক শক্তি অর্থাৎ স্বর্গ আর মতে দ্বার খুলে যায়। এই দিন গঙ্গা স্নান করা, অর্থাৎ এই দিন গঙ্গা স্নান করে 5 ফোঁটা জল নিয়ে নাভিতে লাগাবেন, প্রচন্ড ভালো। যারা গঙ্গা যেতে পারছেন না তারা গঙ্গা জল নিয়ে গঙ্গা গঙ্গা করবেন। এবং এই কামরূপ কামাখ্যায় যেমন অম্বুবাচীতে মেলা হয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, এই বীরভূম জেলার, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। দূর দূরান্ত থেকে মানুষ এই দিন উপস্থিত হয়ে যায়। এই কৌশিকী অমাবস্যায় এই দিন দেবী দুর্গার দেহকোষ থেকে এক অপূর্ব দেবী মূর্তি আবির্ভূত হয়েছিলেন এবং তিনি জগৎকে রক্ষা প্রতিপালন করেন। বারে বারে আবির্ভূত হন কৌশিকী দেবী। কোষ থেকে, অর্থাৎ দেহ সেল, ইংলিশে বলে সেল, আমাদের দেহ কোষ থেকে উৎপন্ন হয়েছে বলে মা দেবী দুর্গার অপর নাম কৌশিকী দেবী। খুব জাগ্রত বলিষ্ঠ অমাবস্যা। আপনার না হওয়া কাজ, আটকে থাকা কাজ, জীবনের শত্রু বাধা এবং আকর্ষণ এবং এবং কাউকে বশে বা কন্ট্রোলে রাখতে গেলে এই অমাবস্যার জুড়ি মেলা ভার। কারণ আমরা কামরূপ কামাখ্যার বিশেষ পথ বেয়ে চলি এবং দুষ্প্রাপ্য জিনিস আমি সংগ্রহ করে এনেছি এবং সেই সকল জিনিস এবং 64 উপাচার, তার সঙ্গে সেই সকল বস্তু প্রয়োগ করে আমি এই মহাযজ্ঞ করব। দুষ্প্রাপ্য জিনিস, এবং তাতে কিন্তু অবশ্যই ফললাভ হবে। আজ আর নাই, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার এই অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর সেই বেদের সেই শান্তিমন্ত্র তেতে বলবই। আর গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া, দমদম এবং অনলাইনে যারা মনে করছেন তারা যোগাযোগ করতে পারেন। তাই বলি, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুকুবিতে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে।